এইবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরে, যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আজকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে তাকে তলব করা হয়েছিল, তিনি গেছিলেন এবং কমিশনের সূত্রে খবর যে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন যে সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের যে নির্দেশ কমিশন দিয়েছে তা কার্যকর করা হবে। কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে। সূত্রের খবর যে মুখ্য সচিব তখন বলেন 21শে আগস্টের মধ্যে। আমার এইখানে একটা ধাঁধা আছে যে তাহলে কেন নির্দেশ পাওয়ার পরই সেটা হলো না। তন্ময়ের কাছে আমি সেই ধাঁধার সমাধানের জন্য আসবো, কিন্তু তার আগে ঠিক কি হয়েছে নির্বাচন কমিশন সূত্রে কি পাওয়া যাচ্ছে দেখাবো। নির্বাচন কমিশনের চাপের মুখে অবশেষে পিছু হটল রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছেন 21 তারিখের মধ্যে সাসপেনশন এবং এফআইআর এর নির্দেশ কার্যকর করা হবে। সূত্রের খবর, এদিন জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা কার্যকর করব। কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে করবেন। সূত্রের খবর, মুখ্য সচিব তখন বলেন 21শে আগস্টের মধ্যে। এই যদি মানবে তো এত ঘুরিয়ে এত নাটক করে এইভাবে সাংবিধানিক যে স্তম্ভ তাকে ভাঙার চেষ্টা করে শেষ পর্যন্ত সেটা মানতেই হচ্ছে। অতএব আমি মনে করি যে পরিষ্কার যে সরকারের মনোভাব কিন্তু ফুটে উঠেছে, যে সরকার চোরদের প্রোটেক্ট করার জন্য, যারা অসাধু কার্যকর্তা, যারা সরকারের হয়ে ভুয়া ভোটারদেরকে স্থান দিয়েছে, ভুয়া ভোটারদেরকে ভোটার লিস্টে রাখার ব্যবস্থা করেছে, সরকার তাদের স্মরণ দিতে চায়। কিন্তু ইলেকশন কমিশনের চাপে শেষ পর্যন্ত সরকারকে মাথা নত করতেই হলো। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজির হতে বলেছিল নির্বাচন কমিশন। 4:25 নাগাদ কমিশনের সদর দপ্তরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রায় 1.5 ঘন্টা কমিশনের অফিসে ছিলেন তিনি। আমাদের বক্তব্যের জায়গা যেটা মেন ছিল, যেটা মুখ্য সচিবও ইনিশিয়ালি প্রথম চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছিলেন, যে আমরা শুধুমাত্র সন্দেহের বশে কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি নই, আমরা নিজেদের মতো করে তদন্ত করে দেখতে চাই এবং ডিপ তদন্ত করে দেখতে চাই। তো সেই তদন্ত প্রক্রিয়ার কাজ রাজ্য সরকার চালিয়েছে, চলছিল, সেটা এখনো চলছে এবং 21 তারিখ পর্যন্ত সময়সীমা যখন নেওয়া হয়েছে, আশা করি তার মধ্যে কোনো আউটকাম বেরোবে। ফলে আলটিমেটলি আমরা আমাদের যে জায়গাটা ছিলাম আজও সেই জায়গাতে আছি, সেখান থেকে সরে আসার কোনো জায়গা নেই। আমরা কোনোভাবেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙতে দেব না। শুধুমাত্র দিল্লি থেকে অর্ডার এলো আর এখান থেকে সরিয়ে দেওয়া হলো তাদেরকে, এই জিনিস আমরা করতে দিতে রাজি নই। কারণ বিজেপি প্রথম দিনের টার্গেট বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙুক। ওরা অন্য স্টেটে যেটা করতে পেরেছে আমরা বাংলায় সেটা করতে দেবো না। ওরা যেটা দিল্লিতে করে সাকসেসফুল হয়েছে, মহারাষ্ট্রে করে সাকসেসফুল হয়েছে, আমরা বাংলায় সেটা করতে দেবো না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। সংঘাতের শুরুটা হয় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগের ভিত্তিতে মুখ্য সচিবকে পাঠানো মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি চিঠি ঘিরে, যে চিঠিতে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয় কমিশনের তরফে। এই 4 জনের মধ্যে 2 জন WBCS অফিসার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দেশ না মেনে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এবার কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্বাচন কমিশনের নির্দেশ পালনের পথে হাঁটতে চলেছে? বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তন্ময় নিশ্চয়ই আমাদের জানাতে পারবে যে এমন কি 21 তারিখ আছে যে 5 আগস্ট এই একই শাস্তি যে রেকমেন্ডেশন করা হয়েছিল সাসপেনশন এবং এফআইআর এবং বিভাগীয় তদন্ত, সেটা 5 তারিখ করলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভয়ঙ্কর চির ধরে, 21 তারিখ করলে একটুও চির ধরে না, মনোবল একদম অটুট থাকে। এইটা কি রহস্য? না, প্রথম কথা হচ্ছে আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। এক,
যে নির্বাচন কমিশনকে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের যারা আইনজ্ঞ এখানে আছেন তারা বলবেন কোন ধারায় কি তাদের ক্ষমতা, সেই বিষয়ে তারা এক্সপার্ট। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন 5 তারিখ থেকে শুধু আইনি এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে, কিন্তু আজকের প্রশ্নটা স্পেসিফিক, যেহেতু চিফ সেক্রেটারি নিজে গিয়ে 21 তারিখ কমিট করছেন, এমন কি আছে যেটা 5 তারিখে ব্যবস্থা নিলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ধসে যেত, অথচ 21 তারিখ ওই একই ব্যবস্থা নিলে ধসবে না? প্রশ্নটা এইখানে। একটু কয়েকটা লাইন, সেটা হচ্ছে এই নির্বাচন কমিশন যাদেরকে, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের রিক্রুটমেন্ট যে পলিসি, প্রথম কথা সেখান থেকে শুরু করুন, সেইটাকে পরিবর্তন করে দিয়েছে। আগে একজন আদালতের পক্ষ থেকে থাকতো, না হাত দেখালে হবে না, একজন আদালতের পক্ষ থেকে থাকতো, একজন প্রধানমন্ত্রী এবং আমাদের আপত্তি আছে যে কেন সুপ্রিম কোর্টের, একদম তোমার সঙ্গে আমি একমত, কিন্তু আমি বলছি তার সঙ্গে চিফ সেক্রেটারি কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ওই 3 জনের কমিটিতে রাখা হয়নি বলে বলছেন যে না 5 তারিখ না আমি 21 তারিখ ব্যবস্থা নেব? লজিক তো থাকবে তো বক্তব্যে। নির্বাচন কমিশনের রাজনীতিকরণ, কারণ তারা চিফ সেক্রেটারিকে এই ক্ষমতা বলে ডেকে পাঠিয়েছেন, তারা ক্ষমতা বলে বলেছেন এটা করতে হবে ওটা করতে হবে, সব ঠিক আছে। একটা ফেডারেল স্ট্রাকচারে এই যে নির্বাচন কমিশন, বাকি যে স্টেটগুলো আছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বুঝতে পারছি তুমি আরো 4টে বাক্য নির্বাচন কমিশনকে বলো, কিন্তু আমায় বুঝিয়ে দাও যে 5 তারিখ নিলে মনোবল ভেঙে পড়তো আর 21 তারিখ নিলে মনোবল অটুট থাকে। আমি প্রথমত বলবো, যদি সত্যি যে খবরটা এসছে এরকমই যদি হয় যে 21 তারিখে সমস্ত আদেশগুলো মানা হবে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ পড়বে। কারণ মুখ্যমন্ত্রী এর আগে 26,000 শিক্ষকের চাকরি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে পারেননি। উনি বলেছিলেন আমার কাছে প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, কিন্তু কোনোটাই আর উনি প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারেননি এবং চাকরি হারিয়েছে। একইভাবে উনি প্রকাশ্য জনসভায় বলছে একজনেরও গায়ে কিছু করতে দিব না, একটা ইমপ্লিমেন্ট করতে দিব না, কোনো আইনের এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনো আইনই নাকি এখতিয়ার নেই। কোন আইনে, কোন রুলে আপনারা এই ধরনের আদেশ দিতে পারেন? তার মানে আদেশ দিতে পারে, এটা প্রমাণ অলরেডি হলো। এইবার যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কিন্তু আমি বলবো দ্বিতীয়বার, অর্থাৎ শিক্ষকদের রক্ষা তিনি যেমন করতে পারলেন না, তেমনি সরকারি কর্মচারীদের রক্ষা করতে পারলেন না প্রতিশ্রুতি মতন। কিন্তু আমি মনে করি যে চিফ সেক্রেটারি কিন্তু এটার সময় কিনলো। আমার ধারণা যে এই যে 21 তারিখ, হয় না টুডে, হয় না টুমরো, হয়তো সময় কিনলো। এই সময়ের মধ্যে নিশ্চয়ই আরো কিছু ভাবনা চিন্তা তারা করবেন। এমন হতে পারে রাজ্য সরকার আদালতেও কোর্টেও যেতে পারে। ফলে আমি এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখছি, মানে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে 21 তারিখে সব মেনে নিবে। কারা যেন ঘুলিয়ে জল খায়, এরা তাই একদম ঘুলিয়ে জল খাচ্ছে, ঘুলিয়ে জল খাচ্ছে। সোজাসুজি কেন মেনে নিল? আমার কথা 32-এর 2 আর 3 ধারা আরো ভালো ওনারা রেগুলার এটা নিয়ে কথা বলেন, সেই জন্য ওরা বলতে পারবেন, ওরা বলতে পারবে। 32-এর 2 আর 3 ধারায় পরিষ্কার বলা আছে যে প্রথমে 13 সিসিতে বলা আছে নেব তোমাকে জানাবো, মানে তুমি যাদের নাম পাঠাবে, মানে রাজ্য যাদের নাম পাঠাবে তাদের আমি যাব না, এবারে কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমি বলছি দেবজিৎ 21 তারিখের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে। আমি বলছি কোর্টে যেতে পারে। ওরা যে বলছে, আমার কথা যে মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন, মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন, তুমি বলো না, মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন কাউকে এসব হতে দেব না, আঁচড় লাগতে দেব না, আজকে কি হচ্ছে, কালকে কি হবে, পরশু কি হবে, না আমি বলছি 21 তারিখটা আগে আসতে দাও, তারপরে এত নিশ্চিত হও। প্রথম কথা হচ্ছে আমি তন্ময়দার কথার সাথে একমত, নির্বাচন কমিশনের রাজনীতিকরণ। কিন্তু এটাও ঘটনা, পশ্চিমবাংলায় আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি স্টেট ইলেকশন কমিশনার কোর্টে গিয়ে হাত জোর করে বলে এসেছে যে আপনারা বলা সত্ত্বেও আমি সেই অর্ডার ক্যারি করিনি, দয়া করে আমাকে ক্ষমা করুন, শাস্তি দেবেন না। যেমন এটাও দেখেছি, সুতরাং কথাগুলো বলার আগে একবার ঢোক গিলবেন। দ্বিতীয় কথা, আমি বলছি যে মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ যে ক্ষেত্রে ব্যর্থ হলো এতে আমরা অত্যন্ত খুশি। কিন্তু আমি বলছি এর আগে জেবি নাড্ডার গাড়িতে হামলা করার পরে ডাকলো, ওরা ডাক ফিরিয়ে দিল, মুখ্যমন্ত্রী বাঁচিয়ে নিলেন থেকে শুরু করে অসংখ্য ঘটনায় যদি এই ভূমিকা থাকতো কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার, তাহলে হয়তো পশ্চিমবাংলাকে আজকে এই অন্ধকারে পড়তে হতো না। আর আমার শেষ কথা এখানে বলছি, দেখো সুমনদা, কে ডেকেছে, কি ডেকেছে, কি হয়েছে, সব একটা ব্লকে 2,500 ফলস ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। সেইখানকার সরকারি অফিসারদের শাস্তি হওয়া উচিত কি উচিত না? সেখানে এর সারাত্ব, ওর অমুকত্ব, এই সমস্ত ফালতু কথা শুনে আমরা এই পাপগুলোকে ঢাকবো প্রত্যেকবার। কংগ্রেসের মাল, মানে আগের কংগ্রেসের মালদাতে এবং মুর্শিদাবাদে
প্রত্যেকটা বিএমওইচকে জোর করে বলা হচ্ছে বিএমওইচ আর সিএমওইচ এর যে 70,000 বার্থ সার্টিফিকেটে সই করে দাও, এসআইআর আসবে। 70,000 ভাবা যায়? একটা কনস্টিটিউশনাল বডির হেড মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা কনস্টিটিউশনাল বডির হেডকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, এটা ছাড়া এর বাইরে কিচ্ছু নেই। সরাসরি চ্যালেঞ্জ করছেন, এটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে তার মানে কি চুরিকে আপনি র্যাটিফাই করছেন, এই খবর যদি সত্যি হয় তাহলে তো আমি বলছি রাজ্য সরকার মেনে নিলে কার্যত নথি স্বীকার করবে। চুরিটাকে এখন জাস্টিফাই করার জন্য সব রকমভাবে উনি এখন কিছু করার নেই। এখন উনি সেটাকে তা না হলে দেখবেন বিডিওদের মিটিংয়ে উনি সরাসরি এই রাজ্যের বিডিওদের মিটিংয়ে তাদের অভয়বাণী দিচ্ছেন, আমি একজনকেও কিছু হতে দিব না। তার মানে এটা কি, তোমরা যেখানে যা জল মিশেছো সেই জলটা পাশাপাশি এটা বলছেন যে ডেটা এন্ট্রি অপারেটরদের উপর নজর রাখতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর আমি আপনাকে বলছি এই রাজ্যে ভোটারদের নাম বাদ দেয়, এই রাজ্যে নজর রাখতে হবে যাতে মানে ওদের কথাটা ভীষণ মানবিক। আরে মারা গেছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন দেবজিৎ বলতে চাইছে যে এই জন্য ডেটা এন্ট্রি অপারেটরদের নজর দিতে হবে যে ওরা আইনি কাজ না করে ফেলে। আমি একটাই প্রশ্ন থাকবে, সৌম্যদা যেটা বলছেন রাহুল গান্ধীকে একই কথা বলছেন, তাহলে ভোট চুরির আন্দোলনে মিতালি বাগকে হাতে করে ধরে নিয়ে গিয়ে একসঙ্গে সে রাহুল গান্ধী চুরি করতে বলেছে, রাহুল গান্ধী কি বলছেন যে একই কথা, তাহলে একসঙ্গে এই এরপরে একটা মারাত্মক তর্ক হতে পারে যে মিতালি বাগকে রাহুল গান্ধী যখন তিনি অসুস্থ হয়ে গেছেন তার শুশ্রূষা করছেন, তার কস্টার ক্ষেত্রে বেশি সফট হয়েছেন নাকি সৌম্য এতক্ষণ যে আর্গুমেন্টটা করছে সেই বিষয়ে রাহুল গান্ধী তার সঙ্গে এক কি মুশকিল। মিতালি বাগের এই কথাটা যেহেতু উঠলো, তন্ময়টা তুললো, তোমরা ছবিটা দেখেছো, মিতালি বাগ যখন ওরকম অবস্থা হয়েছিল ওনার, একদিকে ধরেছিলেন রাহুল গান্ধী, একদিকে আমাদের এমপি জন বিকাশ, আর এইটা হচ্ছে আমাদের রাজনীতি কেমন। আর তৃণমূল কি করেছিল, আমাদের মহিলা এমএলএ দেবলীনা হেমব্রমকে মাটিতে ফেলে লাথি মেরেছিল বিধানসভার ভেতরে, এটা হচ্ছে তৃণমূলের কালচার। সুতরাং এই সমস্ত উদাহরণ দিও না। আমি বলছি যে রাজনীতির জায়গায় সৌজন্য এবং এটা তো থাকবেই, এটাই তো স্বাভাবিক, এটাই সুস্থ গণতন্ত্রের একটা নজির। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেহেতু গণতন্ত্রের কথা বললাম, সুপ্রিম কোর্টে আজকে জাস্টিস সূর্যকান্ত একেবারে পরিষ্কার বললেন যে আধার ভোটার, গতকালই বলেছিলেন নাগরিকত্বের পরিচয় নয়, আজকে বললেন এসআইআর করার প্রয়োজন আছে, ভোটার তালিকা কখনো এক থাকতে পারে না এবং তালিকা তৈরি হওয়ার পর সংশোধন তো হবেই, সংশোধন প্রয়োজন ভোটার তালিকা। কি বলেছেন দেখাবো। ভোটার তালিকা স্থির থাকতে পারে না, সংশোধন হবেই। আইনে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে শুনানি করছি যে সেই ক্ষমতাটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে দায়ের মামলায় নির্বাচন কমিশনকে কার্যত স্বস্তি দিয়ে বুধবার তাদের পর্যবেক্ষণে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে সর্বোচ্চ আদালত এও জানিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে যেসব নথি চাওয়া হচ্ছে তা ভোটার বান্ধব। বুধবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশন তো প্রয়োজনীয় নথির সংখ্যা বাড়িয়েছে, 7 থেকে বাড়িয়ে এখন 11 করা হয়েছে, এটা ভোটার বান্ধব সিদ্ধান্ত। বিচারপতি সূর্যকান্ত বলেন, কেউ যদি বলেন যে 11টি নথি দেখাতে হবে তাহলে সেটা ভোটার বিরোধী হতে পারে, কিন্তু যদি 11টির মধ্যে একটি দেখাতে বলে তাহলে? মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়ালে বলেন, আমার মতে এটা ব্যতিক্রমী। আধার কার্ড যার ব্যাপ্তি সব থেকে বেশি সেটা নেওয়া হচ্ছে না, জল, গ্যাস, বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে না, কিন্তু পাসপোর্ট যার ব্যাপ্তি সব থেকে কম সেটা আছে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, এর আগে সুপ্রিম কোর্ট আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন তা করছে না। যদি তারা এই নথিগুলিও গ্রহণ করে তবে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলি উপকৃত হবে। বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও গ্রহণযোগ্য, ফলে যে পেনশনভোগীদের অন্য কোনো নথি নেই তারা পিপিও দেখাতে পারবেন। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচন কমিশনের নাম বাদ দেওয়ার ক্ষমতাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমি বলছি যে নির্বাচন কমিশন তার নিজের নিয়ম না মেনে নাম বাদ দিচ্ছে। নির্বাচনের বছরে স্বতঃপ্রণোদিতভাবে নাম বাদ দিচ্ছে কমিশন। বিহারের ক্ষেত্রে এটা বিস্ময়ের। মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিহারের একটা বড় অংশ বন্যা কবলিত, দারিদ্র্যে জর্জরিত গ্রামীণ এলাকা, সেখানকার মানুষের কাছে এত নথি কোথা থেকে আসবে? বিচারপতি বাগচি বলেন, নির্বাচন কমিশন তো আগের তালিকা বাতিল করেনি, তারা 2003 সালটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরে নিয়েছে। নিয়মে সামান্য পরিবর্তন আনার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে,
তবে সেই পরিবর্তন যুক্তিসঙ্গত বা ন্যায্য কিনা সেটা দেখতে হবে। এবার নির্বাচন কমিশনের জবাব শুনতে চায় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, কয়েকটা জিনিস একেবারে জানে, আইন চর্চা করেন জানেন, কিন্তু আমি বলছি একেবারে আজকে খুব পরিষ্কার করে দিয়েছেন যে মেন অ্যাক্ট যেটা, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 যেটা, সেটা জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একেবারে পরিষ্কার তিনি বলছেন গিভস পাওয়ার টু ইলেকশন কমিশন টু কন্ডাক্ট SIR, একদম ক্লিয়ার। তারপরে বলছেন উই আর হিয়ারিং অন দ্য পয়েন্ট ওয়েদার দ্য পাওয়ার ইজ বিন ইউজড ইন প্রপার ওয়ে, অর্থাৎ নিঃসন্দেহে নির্বাচন কমিশন SIR করতে পারে, কোর্ট শুধু দেখছে যে সেই ক্ষমতাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। আমি বলছি কি মানে অনেকে আজকে আর কালকের, আবার বলছি পর্যবেক্ষণ কোনোভাবে রায় নয়, অনেক সময় বড় তফাৎ হয়, কিন্তু দুটো যদি যোগ হয় তাহলে তো মানে আমি বলছি একটু ঝুঁকি নিয়েই বলবো যে দাঁড়িপাল্লা তো নির্বাচন কমিশনের দিকেই ঝুঁকে আছে। দেখুন, আমি আমার যে আইনি ব্যাখ্যা সেটা হচ্ছে আন্ডার সেকশন 21 সাবসেকশন 3, যখনই একটি মানে সাবসেকশন শুরু হয় নট হুইথস্ট্যান্ডিং বলে আমাদের আইনি পরিভাষায় বলে, ওটা নন অবস্ট্যান্টেড ক্লজ, মানে ওর ওভার রাইডিং ইফেক্ট আছে অন্যান্য সেকশনের তুলনায়, অর্থাৎ ওটা হচ্ছে ওভার রাইডিং ইফেক্ট আছে। এবং সেখানে বলা আছে ইলেকশন কমিশন যে কোনো সময় একটা কনস্টিটিউয়েন্সিতে রিভিশন করতে পারে, রিজনটা রেকর্ড করে। ফলে ইলেকশন কমিশন রিভিশন করতে পারে, এই নিয়ে অন্ততপক্ষে আমার মনে কোনো প্রকার সন্দেহ নেই, এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট সে কথাই বলবে। ইলেকশন কমিশনের রিভিশনাল পাওয়ার নিয়ে কেউ চ্যালেঞ্জ করছে না, চ্যালেঞ্জ যেটা করছে সেটা হচ্ছে প্রসিডিওর নিয়ে। তার কারণ প্রসিডিওর যেটা হয়েছে সেটা এই যে বললাম, উদাহরণগুলো দিলাম, যে বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে ডাটা খুব ক্লিয়ার, যে ডাটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রসিডিওরটা সঠিক অ্যাডপ্ট করা হয়নি। এই প্রসিডিওরাল অ্যাডপশনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ল্যাকুনা, সেই ল্যাকুনাটিকে বন্ধ করতে হবে। এবার একটা কথা বলি, দেখুন ইলেকশন কমিশন রিভিশন করছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু ইলেকশন কমিশনের এক হচ্ছে টাইমিং, দ্বিতীয় হচ্ছে যে প্রসিডিওর যখন আপনি করছেন তখন এই প্রপার প্রসিডিওর ফলো করবেন। তার কারণ রুলসে, মানে ইলেকশন কমিশন অ্যাক্টের কথা বলেন, রুলসে কিন্তু রিভিশনের কিভাবে রিভিশন করবে সেটা বলা নেই, এটার প্লেনারি পাওয়ার একদম সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন। এই যে প্রসিডিওরালের ক্ষেত্রে ইলেকশন কমিশন আরো বেশি, এইটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকেই কিন্তু সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি সূর্যকান্ত একেবারে বলেছেন বিহারের ক্ষেত্রে যা হবে বাংলার ক্ষেত্রেও তাই হবে, স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু SIR পশ্চিমবঙ্গে হচ্ছেই। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির কথা এটা কিন্তু খুব স্পষ্ট। আমি এইবার একেবারে সরাসরি টাইম নিয়ে আসব। বিহারের ক্ষেত্রে একটা বড় তফাৎ হচ্ছে, সমস্ত বিরোধীরা একযোগে অভিযোগ করেছেন যে যথেষ্ট সময় দেয়া হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সময় কি আছে, সেই সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেয়া হবে, ঠিক এইখানে আসছে। তাহলে কবে আমাদের রাজ্যে SIR এর কাজ, যদি SIR হয় সুপ্রিম কোর্টের যা ইঙ্গিত, কবে শুরু হবে, ঠিক এইখানে আমরা পরের প্রতিবেদন নেব এবং তারপর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কে কি বলেছেন দেখাবো। গত 8ই অগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। বুধবার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী। আগামী ডিসেম্বরেই কি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই জল্পনা আরও উস্কে দিয়ে বুধবার মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আমি বুঝতে পারছি যে ডিসেম্বরে তারা বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে চলেছে। বিহারে যেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে তেমন তাড়াহুড়ো করে করা উচিত নয়। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্ব শেষ হয়েছে। দেশ জুড়ে বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন যে হচ্ছেই, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ বাদ যাবে না পশ্চিমবঙ্গ। আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে এই নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন বলেন, গত 8ই অগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তারা বাংলায় SIR শুরু করতে চলেছেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তাকে চিঠি লিখেছিলেন, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে আপনি কিভাবে তা শুরু করতে পারেন? আমাকে আমার রাজ্যের বাসিন্দা
বাসিন্দাদের এই পদক্ষেপের জন্য প্রস্তুত রাখতে হবে। আইনজীবী অভিষেক মনু সিংভি উল্লেখ করেন, বাংলায় আগামী বছর ভোট, কমপক্ষে 6 মাস সময় দেওয়া উচিত। আমি এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু প্রশ্ন হলো ভোটের মাত্র কয়েক মাস আগে কেন করা হচ্ছে? পরেও করা যেতে পারে। তখন বিচারপতি বলেন, এখন তো পশ্চিমবঙ্গে কিছুই হচ্ছে না, বাংলা অপেক্ষা করতে পারে, এখন আমরা বিহার নিয়ে আলোচনা করছি। তখন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদালতের কথা শুনবো, কিন্তু বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো গত 3 দিনে প্রচুর সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। 3 জন ব্যক্তি হাইকোর্টের সামনে আত্মহত্যা করতে গেছিলেন। তখন বিচারপতি বলেন, এভাবে একটা মামলা ধরে পরীক্ষা করা কঠিন, আমরা একটা বড় মানদণ্ড মেনে চলবো। বিহারে যা হচ্ছে তা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সরকারের কি রিভিশনের যে পদ্ধতি আছে, প্রত্যেকবার নির্বাচন কমিশন যে করে, প্রত্যেক বছর ভোটার লিস্ট আপডেটেড হয়, তাতে কি রিভিশন করা যাচ্ছিল না? আজকে যা নির্বাচন কমিশনের নিজের কাজ সেটা না করে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকমের মনোভাবের এসআইআর আমরা করতে দেব না। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, যে ভোটার অতীতে অনেকগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কেবল কাট অফ ডেট রেখে সেই ভোটারের নাম কেটে দিতে পারে না নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ থাকতে হবে। নাম বাদ দেওয়ার জন্য সংশোধনের ছদ্মবেশ নেওয়া যায় না। একবার ভোটার তালিকায় আমার নাম নথিভুক্ত হলে কেউ বাদ দিতে পারে না। কেউ জেলে থাকলেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। এটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে, পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন, বিচারপতিরা অনেক সময় প্রশ্ন করেন, অনেক সময় পর্যবেক্ষণ বলেন, অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে পাই, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ, অর্থাৎ যা দাঁড়ালো সেটা হচ্ছে 8ই আগস্ট পশ্চিমবঙ্গের সিইও রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমরা এসআইআর এর জন্য তৈরি। আজকে অভিষেক মনু সিংভি এটা শুনেই কেউ ভাববেন যে রাজ্যের তরফে দাঁড়িয়েছিলেন, একেবারেই নয়, আরজেডির তরফে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন, সুপ্রিম কোর্টকেই বলেছেন যে, অবশ্য হোয়াট আই আন্ডারস্ট্যান্ড বলেছেন যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে ডিসেম্বর মাসে। তার সঙ্গে যোগ করেছেন যে বিহারে যেমন তাড়াহুড়ো হয়েছে পশ্চিমবঙ্গে যেন না হয়। পাশাপাশি জাস্টিস সূর্যকান্ত একেবারে স্পষ্ট বলেছেন যে বিহারের ক্ষেত্রে যা হবে বাংলার ক্ষেত্রেও তাই হবে। স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু ছোট পরিবর্তন হতে পারে, কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে হবে, এটা অন্তত সুপ্রিম কোর্টের আবহ তাই ছিল। দেখুন, মানে উনি কি থেকে বুঝেছেন ডিসেম্বর সেটা আমি বুঝতে পারছি না, কারণ পুজো শেষ হয়ে যাচ্ছে অনেক আর্লি, নভেম্বর থেকেও শুরু হতে পারে। 6 মাস টাইম যে একটা যথাযথ টাইম, সেটাও ওখানে সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি বলেছেন। এখন 6 মাস টাইম তাহলে ইলেকশনের আগে পেয়ে যাওয়াই যাবে। এবং সেক্ষেত্রে যদি ব্যাপক পরিমাণে বিএলও অ্যাপ্লাই করা হয়, এমপ্লয় করা হয়, যেটা করবে বলে ঠিক করেছে, এবং অলরেডি তাদের এমপ্লয়মেন্ট হয়ে গেছে, তারা শুরু করে দিয়েছে কাজ। যদি, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছি একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাজ্যে অস্থায়ী, মানে যেটা নির্বাচন কমিশন স্থায়ী কর্মচারী সংখ্যা, আমাদের শূন্য পদ সম্ভবত 600। সুতরাং এই জায়গায় কিন্তু যে জায়গাতে ভয়ের বিষয়, মানে ডেটা এন্ট্রি ধরুন যারা করবেন তাদের যদি শূন্য পদ 600 হয়, তো কোথা থেকে ডেটা এন্ট্রি অপারেটর? মুখ্যমন্ত্রীও বলছেন যে তাদের উপর নজর রাখতে হবে। সুতরাং স্থায়ী কর্মী তো লাগবে। কেউ আর এখন ডেটা এন্ট্রি, এত চাকরির অভাব, কিন্তু তা সত্ত্বেও এতে আসতেই চাইবে না। কিন্তু যেখানে ভয়ের বিষয়, যখন বিরোধী দলনেতা চিৎকার করে বলেন যে কত কোটি কত লক্ষ বাদ যাবে, তখন কিন্তু একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। তার কারণ উনি কোথার থেকে জানতে পারছেন, উনি কেন এই প্রভাবিত করবার চেষ্টা করছেন যে এত কোটি লক্ষ, এত কোটি এত লক্ষ, এবং বারবার রোহিঙ্গা, মুসলমান, এটা তো রাজনৈতিক কথা দাদা। একটা কথা বুঝুন, যেখানে বিহারে এক মিনিট শেষ করতে দিন, বিহারে 65 লাখের কাছাকাছি নাম বাদ গেছে মোটামুটি। তো 65 লক্ষ নাম যেখানে বিহারে বাদ গেছে, এবং তারপরে বিহারে কেউ প্রতিবাদ করছেন না অন্তত 13 দিন, আজকে একজন প্রতিবাদ করেনি বলতে দিন। প্রতিবাদ সবাই করেছে, কেউ অফিশিয়ালি অভিযোগ করেননি। হ্যাঁ, অফিশিয়ালি অভিযোগ আকাশ বাতাস কাটিয়ে দিয়েছেন। অনেকেই করছেন, সে তো বড় বড় কথা অনেকেই বলছেন। আমার কথাটা আমাকে শেষ করতে দিন, আমাকে বলতে দিন। বলছি যে যখন লিখিতভাবে কোনো অভিযোগ আসছে না 13 দিন পরে, তাহলে আমাদের এখন অন্তত আজকে রাতে অবধি ধরে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ধরে নিতে হবে, এটা ঠিক আছে। ওখানে যদি এইরকম হয়, তাহলে আজ এখানে যে পরিমাণ ভোট লুট হয়েছে, যত মামলা হয়েছে, এবং আমরা শুধু বিজেপি নই, যত বিরোধী আছে
কংগ্রেস সিপিএম যারা প্রধান বিরোধী দল যারা করেছে তাদের একই কথা। তাহলে ওটা যদি ব্রেকফাস্ট হয়, বারবার করে ওটা যদি ব্রেকফাস্ট হয় তাহলে পশ্চিমবঙ্গে হবে আর মুসলমানরা বাদ যাবে, ওই পরিষ্কার বাদ যাবে। আরে আমার দেশে যথাযথ নাগরিক মুসলমান হলে বাদ যাবে তো মুশকিল। মাস ভোটার ঢোকানো হয়েছে 97 বছরের কি কুজুর বিবি না কে ঢুকেছেন, আর হানিফা শেখ ঢুকেছেন হচ্ছেন 86 বছর বয়সে। যদি 86 বছর বয়সে আমাদের দেশে এই রাজ্যে প্রথম ভোট দেওয়ার অধিকার নিয়ে একজন ঢুকলেন, তার নাম এন্ট্রি হলো 86 বছর বয়সে। আবার তাহলে আমি বেনারসটা রিপিট করে দিতে হয়, কিন্তু আমি সেই দিকে যাবো না। ও বেছে বেছে দুটো মুসলিম নাম বললো, আমি সোজা কথা বলছি। আবার শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া কার্ডকে মাটিতে মারিয়ে যাদেরকে হরিয়ানা পুলিশ চ্যাংদোলা করে দিয়ে এসেছিল সেই নামগুলো এখনো বলবেন। আমি একটা কথা বলছি, প্রথম কথা হচ্ছে অভিযোগ করছে না করছে তো, যে কথাটা শামীমদাও বলছিল, বিহারে যে প্রান্তিক মানুষের যাদের নামটা বাদ গেছে না, একদম বাস্তব কথা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে তোমার নাম বাদ গেলে যত বড় খবর হতো, একেবারে গ্রামীণ ক্ষেত মজুরের নামটা বাদ গেলে আমি বলছি তার কণ্ঠস্বর গণতন্ত্র এমনি একটা বেসিক ভুল হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, আরে দাঁড়াও, ভুল এইখানে হচ্ছে যে এটা বিএলএদের কমপ্লেনের কথা আমি বলেছি, নাগরিকরা প্রচুর কমপ্লেন করছে। আমি বলছি তুমি যাদের প্রান্তিক মানুষ বলছো তাদেরও একটা বড় অংশ কমপ্লেন করেছে অফিশিয়ালি বিএলএ। আমি তোমার কথা না, আমি বলছি দেবজিৎ দা যে কথাটা বারবার করে বলছি, আমি ওইটা ওর উত্তরে বলছি, ও এমন করে বলছে যে কোনো অভিযোগ উঠছে না, যেন যাদের নাম বাদ চলে গেছে তারা তো খুশি। আমি এটাই রিসিভ করলাম। আবার একটা ব্রেক লাগে এসে গেছি। হ্যাঁ, করোনা বারবার। দ্বিতীয় কথা আমি বলছি যে তাড়াহুড়ো নিয়ে কথাটা হচ্ছে। আচ্ছা, আমরা একদিকে দেখছি যে এক্ষুনি শুরু করছে না, ডিসেম্বরে শুরু করছে, কথার কথা বলছি, তাড়াহুড়ো নেই বেশ। আবার এটাও তো ঘটনা, ডিসেম্বরে যে প্রক্রিয়াটা চলবে তার যদি ফাইনাল লিস্ট মার্চে বেরোয়, তারপরে আমাদের বিধানসভা ভোট, অতএব যে নামগুলো অন্যায়ভাবে ডিলিটেড হলো তাদের নতুন করে অ্যাপ্লাই করার সময়টা তখন আর থাকছে না। সুতরাং এটা নিয়মটা খুব ভোট পিছবে, 1 মাস পিছবে, হতে পারে না 1 মাস, ডিসেম্বরও ধরো না, আমি বলছি নভেম্বরও হতে পারে, কিন্তু একদম আমি বলছি আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নিয়ে নেব। সুব্রত পাল তিনি লিখছেন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে ভূতের রাজা রানীদের খোঁজে 3য় দফা গুপি গাইনকে ওই কেন্দ্রেই নামাতে। তমাল রায় লিখছেন, শুধু ভুতুরে নয়, তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ভোটারও আছে। গৌতম বাগুই লিখছেন, 7.5 লাখ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর বিজেপি কি পরাজিত প্রার্থীর পাশে ছিল? মিহির কানুনগো লিখছেন, অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত এই রাজ্যে এসআইআর হবে কিনা সেটাই এখন দেখার। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ভুতুরে ভোটার কোথায় নেই, কোথাও বেশি কোথাও কম। শেখ শামীম লিখছেন, এই তরজায় ভুতুরে এবং অবৈধ ভোটাররা সুরক্ষিত থেকে গেলে সেটা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক হতে পারে না। আর এইখানে কেন এসআইআর এর প্রয়োজন, অন্তত তালিকার কেন রিভিশন প্রয়োজন, দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই ভুয়ো ভোটার তালিকায় কত ভূত, যেখান থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, কত ভূত মিশে আছে আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি। কি পেলাম দেখুন। কোথাও ভোটার তালিকায় মৃতরা হয়ে উঠেছেন জীবিত, কোথাও আবার খোদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়িতেই ভুতুরে ভোটারের অভিযোগ। ভোটমুখী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এমনই নানা অভিযোগ সামনে আসছে। তৃণমূল পরিচালিত ব্যারাকপুর 2 নম্বর ব্লকের বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরেশচন্দ্র শীলের পুত্রবধূর নামে 2টি ভোটার কার্ড রয়েছে। এপিক নম্বর আলাদা, স্বামীর নাম এক জায়গায় ভোটারের নাম শতাব্দী শীল, আরেক এপিক নম্বরে তিনি হয়ে গেছেন শতাব্দী বিশ্বাস শীল। তৃণমূল কি করেছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনেছে, নিজের বাড়ির লোকেদের 3-4টা করে ভোটার কার্ড রেখে দিয়েছেন। এই নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারান তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নির্বাচন কমিশনের দপ্তরে যাও আর বিএলওর কাছে যাও, আমার কিছু বলার নেই, যা বলার ওরা বলুক, করুক, ওটা ভুতুরে ভোটার হলে ওটা কেটে দিক। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 6 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে 225 নম্বর বুথে মোট ভোটার 984 জন, এদের মধ্যে 26 জন মৃত ভোটার বলে অভিযোগ। কিছু নাম আছে, 2-1 নাম আছে 22 সালে পৌরসভা ভোটের আগে মারা গেছে, পৌরসভা ভোটে তারা ভোট দিয়েছে, 2024 লোকসভা ভোটে তারা ভোট দিয়েছে। কি করে ভোট দিল? তাদের আত্মারা ভোট দিয়েছে এসে। মালদার গাজলেও একই ছবি। শালাইডাঙ্গা অঞ্চলের 98 নম্বর বুথে সিংহপাড়া এলাকায় ভোটার তালিকায় 25 জন মৃতের নাম রয়েছে বলে অভিযোগ।
এর মধ্যে নাকি 17 বছর আগে মৃত ভোটারও রয়েছেন। এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট নিয়ে, না হলে ভোটগুলো কাটছে না কেন? 25 জনের মতো মারা গেছে, এটা তো কেটে যাওয়ার কথা, কিন্তু নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তাও কাটছে না। আসলে এগুলো কিছু না, এগুলো ভোট চুরি হচ্ছে। উত্তর দিনাজপুরের ডালখোলাতেও 7 বছর আগে মৃত্যু হওয়া ব্যক্তির নাম জলজল করছে ভোটার তালিকায়। আমরা তো পুরসভায় কাগজপত্র সবই জমা দিয়েছি ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য, তারপরেও কাটেনি। না, হ্যাঁ, তারপরেও কাটেনি। শুধু মৃত ভোটারদের নামই নয়, তালিকায় নাম থাকা অনেকেরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ উঠেছে। যেমন মেদিনীপুর সদর ব্লকের 131 নম্বর বুথ মালিয়ারা এলাকার ভোটার তালিকার 29 নম্বরে নাম রয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর, কিন্তু এই নামে এলাকায় কেউ থাকেন না বলে দাবি স্থানীয়দের। রবীন্দ্রনাথের পিতা দেওয়া আছে, রবীন্দ্রনাথ অধিকারীর, এই নামে কেউ নেই, কোনো ব্যক্তি নেই। কত বছর ধরে মোটামুটি দেখেছেন যে এই নামে কেউ নেই? 10 বছর। সব মিলিয়ে ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইমাত্র যেটা আলোচনা করছিলাম আমরা, যে কোনো ধরনের এসআইআর বাদ দিন, সমীক্ষার ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই যে দুর্নীতির অভিযোগ, এক্ষেত্রেও ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে ডেটা এন্ট্রি অফিসার যারা আছেন তাদের নজরে রাখতে হবে, কিন্তু এরা অস্থায়ী কর্মী হলে চলবে না। ঠিক যেখানে জাতীয় নির্বাচন কমিশনের আশঙ্কাটা যে অস্থায়ী কর্মী দিয়ে ডেটা এন্ট্রির কাজ করানো চলবে না, ঠিক কী মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই সমস্যা আপনাদের সামনে দেখাবো। জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, অস্থায়ী কর্মীদের নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। তারপরেও অস্থায়ী কর্মীদের নির্বাচনী কাজে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে অস্থায়ী কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হচ্ছে। সূত্রের খবর, জানিয়ে নির্বাচন কমিশনের শুধু আপত্তি রয়েছে তাই নয়, রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে তারা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় ঢোকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সূত্রে দাবি, নবান্নকে একাধিকবার চিঠি লিখে স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার কথা জানিয়েছে তারা। তারপরে অস্থায়ী কর্মীদের দিয়ে সেই কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের 600-র বেশি ডেটা এন্ট্রি অপারেটরের পদ এই মুহূর্তে শূন্য। চোখ রাঙিয়ে ভুল কাজ করাচ্ছে এবং আজকে বিপদে পড়ছে ডেটা এন্ট্রি অপারেটর। নেতাদের কি হবে? বিডিওর কি হবে? নির্বাচনের আধিকারিকদের কি হবে? এটা কখনো চলে না, চলতে পারে না। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ক্যাজুয়াল কর্মীদের দিয়ে নির্বাচনের কাজ করাবার কথা নয়। কেন করানো হচ্ছে? ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে সম্প্রতি 4 জন রাজ্য সরকারি অফিসার ছাড়াও এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ব্যবস্থা নেবার বদলে নির্বাচন কমিশনকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপির ভোট দেখলে মারে না, বিজেপির ভোট দেখলে মার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছেন নজর রাখুন যেন কোনো ভুল না হয়। পাশাপাশি তিনি বলেন, ভয় পাবেন না, সরকার পাশে আছে, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন। সারা পৃথিবীতে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বহু কর্মসংস্থান রয়েছে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করাটা এইভাবে ঠিক নয়। অনেক ক্ষেত্রে অনেক জরুরি ভিত্তিতে এমপ্লয়মেন্ট দিতে হয়, অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল হয়, কিছু ক্ষেত্রে পার্মানেন্ট হয়। এ তো যুগে যুগে বহুদিন ধরে হয়েছে। হঠাৎ এসব নিয়ে কোনো নির্দিষ্ট একটা অভিমুখ তৈরি করার জন্য এই কথাগুলো বলার কোনো মানে হয় না। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রুমা পাল ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধাননগরের কাছে সল্টলেক সেক্টর 1-এ পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হলো ফুড ডেলিভারি বয়। গাড়ি দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর 1। পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিধাননগর পুলিশের এক বিরাট বাহিনী। দেখুন, মুহুর্মুহু ইট বৃষ্টি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পাল্টা পুলিশের টিয়ার গ্যাস।
গাড়ি দুর্ঘটনায় অ্যাপ বাইক চালকের ঝলসে মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো সল্টলেকের সেক্টর 2 নিউ ব্রিজ এলাকায়। উল্টো দিক থেকে পুলিশের দিকে পাথর ছোড়া হচ্ছে এবং টিয়ার গ্যাসের মার করা হচ্ছে। এখানে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে। মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল, বাড়ি দক্ষিণ 24 পরগনার ঝড়খালি, পেশায় অ্যাপ বাইক চালক। চোখের সামনে তরুণের ঝলসে মৃত্যুর ঘটনায় ক্ষোভ আছড়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, একটা গাড়ির সাথে একটা বাইকে ধাক্কা লেগেছে। বাইকে একটা লোক ছিল, ড্রাইভার, যে এই রেলিং এখানে আটকে যায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে নাগাদ সল্টলেকের সেক্টর 2 নিউ ব্রিজ এলাকায় রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মণ্ডল। সেই সময় পেছন থেকে ধাক্কা মারে একটি 4 চাকার গাড়ি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ওই গাড়িতে। রেলিং ও গাড়ির ঠিক মাঝে আটকে পড়েন সৌমেন। প্রাণে বাঁচতে রেলিং বেয়ে উঠতে গেলে রেলিং এর ধারালো অংশে বিঁধে যায় পা। অসহায়ভাবে আগুনের ঝলসে ছটপট করতে করতে মৃত্যু হয় তার। ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, এবার পিছনে 4 চাকা এসে ধাক্কা মেরেছে, ইলেকট্রিক তার ছিঁড়ে পুড়ে গেছে। দমকল আসা উচিত ছিল, তখন কিছু করা উচিত ছিল, ওকে বাঁচানো উচিত ছিল। ডেলিভারি বয়টা যাচ্ছিল কিছু ডেলিভারি করতে, গাড়িটা এসে মারলো। পুলিশের কোনো হেলদোল নেই, 8 ঘন্টা ধরে বডি জ্বলছে। একটা মানুষ, সে মানুষটা হয়তো বাঁচতে পারতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত্যুর বহুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। শুরু হয় খণ্ডযুদ্ধ। পুলিশ ঠিকমতো ডিউটি করলে সবকিছু স্বাভাবিক থাকতো। আর কি বলবো, পুলিশ ভিডিও বানাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ ভিডিও বানাচ্ছে ওখান থেকে। কেউ ধারে কাছে আসেনি, কেউ হেল্প করেনি, বাইকওয়ালাটাকেও হেল্প করেনি, 4 চাকাও হেল্প করেনি। দমকলের গাড়িগুলো যখন আসছিল তখন তাদেরকে স্টোন পেল্টিং করা হয়, সেই জন্য আমাদের রেস্কিউ অপারেশনটা কিছুটা স্থগিত হয়ে যায়। তারপরে যে পরিস্থিতি হয়ে গেছিল, তাতে ফার্দার আরও ফোর্স না আসলে যেটা সমস্যা হচ্ছিল, সেটা রেস্কিউটা করা যাচ্ছিল না। ফোর্স আসে, ততক্ষণে একজন আনফর্চুনেটলি গত হয়ে গেছিলেন। গাড়িটা এবং তার বডিটা দুটোই রেস্কিউ রিকভারি করে পাঠানো হয়েছে। তার আগে যারা এখানে বেঁচে ছিলেন তাদের সবাইকে পুলিশ হেল্প করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলেন। উত্তেজিত জনতার ছোড়া ইট পাথরে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে বাগুইয়াটি থানা। গাড়ির চালক পলাতক। গাড়ি থেকে ঝাঁপ মেরে জখম হয়েছেন গাড়ির মালিক মানস আগরওয়াল। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঝিলম করঞ্জাই, রঞ্জিত শাহ ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতায় স্কাইল্যাব ভেঙে পড়বে এই আতঙ্কে কলকাতা ছেড়ে পুরী যেতে চেয়েছিলেন জটায়ু। কিন্তু সেখানে গিয়ে যদি মন্দিরের গায়ে জঙ্গি হামলার হুমকি দেখতে পেতেন লালমোহন গাঙ্গুলি, কোথায় যেতেন কে জানে। আজ পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই বুধি মা ঠাকুরানীর মন্দিরে এমনই হুমকি লেখা ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়। পুরীর এসপি জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন তুলব যে ওই রকম হাই সিকিউরিটি জোনে, যেখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন, এই ঘটনা ঘটে কি করে? স্বাধীনতা দিবসের আগে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি। পূর্ব ভারতের সবচেয়ে বড় বৈষ্ণব তীর্থ, ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম, আর বাঙালির সারা বছরের প্রিয় ডেস্টিনেশন। স্বাধীনতা দিবসের ঠিক আগে সেই পুরীর জগন্নাথ মন্দিরেই জঙ্গি হামলার ভয়ঙ্কর হুমকি। দেওয়ালে লেখা এই বার্তা ঘিরে শোরগোল পড়ে যায় শ্রীক্ষেত্রে। পুরীর জগন্নাথ মন্দির শ্রীমন্দির নামে পরিচিত। তার পরিক্রমা মার্গের মধ্যে বালিশাহীর দিকে রয়েছে বুধিমা ঠাকুরানীর মন্দির। বুধবার সকালে বুধিমা ঠাকুরানী মন্দিরের 2 জায়গায় দেওয়ালে লেখা এই হুমকি প্রথম স্থানীয়দের নজরে আসে। স্থানীয় সূত্রে খবর, উড়িয়া ভাষায় লেখা হয়েছে, জঙ্গিরা জগন্নাথ মন্দির উড়িয়ে দেবে, শ্রীমন্দির ধ্বংস করা হবে। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দিয়ে লেখা হয়েছে, আমায় ফোন করুন, নইলে ধ্বংসলীলা চলবে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে দিয়ে দেওয়াল লিখিয়ে হাতের লেখা মিলিয়েও দেখা হয়। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম রঘুনাথ সাউ। পুলিশ সূত্রে দাবি, অপরাধ স্বীকার করেছেন ওই ব্যক্তি। পুরীর পুলিশ সুপার
জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পারিবারিক কারণে তিনি আগেও এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তার আদৌ কোনো মানসিক অসুস্থতা রয়েছে কিনা, থাকলেও তা কি ধরনের তা খতিয়ে দেখা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের পরিক্রমা মার্গ চত্বর হাই সিকিউরিটি জোন। নজরদারির জন্য 24 ঘন্টা পুলিশ মোতায়েন থাকে। সেখানেই সবার নজর এড়িয়ে কিভাবে দেওয়ালে হুমকি বার্তা লিখে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন থাকছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।